আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাদির মরদেহ জন্মভিটায় না নেওয়ায় এলাকাবাসীর আক্ষেপ। হাদিকে নজরুলের পাশে কবর দিয়ে সরকার কি ব্যর্থতা ঢাকতে চাইল? বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র পিনা সময় উত্তর দেবে বললেন রুমিন ফারহানা। রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাদির মরদেহ জন্মভিটায় না নেওয়ায় এলাকাবাসীর আক্ষেপ। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিজের জন্মভিটায় ঝালুকাঠির নলছিড়িতে না নেওয়ার আক্ষেপ করেছে এলাকাবাসী। তাদের দাবি, প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখা থেকে বঞ্চিত হয়েছেন হাজার হাজার মানুষ। বাসিন্দা মনির হোসেন নামে এক যুবক বলেন, হাদি খুব ভালো মানুষ ছিল, সে আমাদের ছোট ভাই। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। হাদির জানাজায় নলছিড়িতে হওয়া উচিত ছিল, আমরা তার জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, এটা আমাদের জন্য বেদনাদায়ক। সরকার হাদির চিকিৎসার জন্য অনেক করেছেন, তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, কিন্তু তার মরদেহটি নলছিড়ি এনে জানাজা দিয়ে ঢাকায় নিয়ে দাফন করতে পারত, তাহলে আমরা সারা জীবন স্মরণ রাখতাম। তার নিজ এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, হাদির জন্মভূমিতে তার শৈশব বেড়ে ওঠা, তাই তাকে নিজ মাটিতে শেষ বিদায় জানানোর আশা ছিল, কিন্তু তা আমাদের সৌভাগ্য হয়নি। আমরা চাই অপরাধের বিচার হোক। একটা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে আর একটা খারাপ মানুষ পালিয়ে গেছে, এটা হতে পারে না। তাকে এনে দ্রুত বিচার করা প্রয়োজন, তা না হলে ভালো মানুষের আর উদ্ঘাটন হবে না। মানুষ ভালো কথা বললে হত্যা করা হয়। স্থানীয় তরুণ আলফি জানান, হাদিধাই দেশ ও জাতির কল্যাণে কাজে নিয়োজিত হতে হবে, সে বিষয়ে আমাদের নিয়ে পরামর্শ করতেন। বিভিন্ন কর্মশালায় যুক্ত হতেন তিনি, এলাকায় আসলে আমাদের নিয়ে বসতেন। তার জানাজা নামাজ নলছিড়িতে না হওয়াতে এলাকাবাসী খুবই মর্মাহত, অনেকে ঢাকাতে ছুটে গেছেন। নলছিড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা বলেন, হাদি আমাদের ছোট ভাই, ওর মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। ওর পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আল্লাহ ওসমান হাদিকে জান্নাতবাসী করুক। হাদিকে নজরুলের পাশে কবর দিয়ে সরকার কি ব্যর্থতা ঢাকতে চাইল? জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্তটি সরকারিভাবে সম্মান হিসেবে ব্যাখ্যা করা হলেও ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বিষয়টি নিয়ে ভিন্ন প্রশ্ন সামনে আসছে। আবেগঘন এই রাষ্ট্রীয় আয়োজনকে আদৌ সম্মানের প্রতীক নাকি একের পর এক গুরুতর ব্যর্থতা আড়াল করার কৌশল, সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে। হাদি হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনোভাবে স্বাভাবিক বলা যায় না। রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এটি নিছক ক্ষোভের প্রকাশ ছিল না, বরং এটি ছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। দুটি পত্রিকা অফিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাংবাদিক সমাজে। এই ঘটনার সময় নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির ঘটনাস্থলে উপস্থিত হলে তার উপর হামলা ও প্রকাশ্য হেনস্থার শিকার হওয়ার ঘটনাটি পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। একজন সিনিয়র সম্পাদক, যিনি কেবল পরিস্থিতি দেখতে গিয়েছিলেন, তাকে নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। এখানেই শেষ নয়, একই দিনে ময়মনসিংহের ভালুকায় একটি গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায় নির্বিশেষে যে কোনো নাগরিকের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র যে চরমভাবে ব্যর্থ, এই ঘটনায় তার প্রমাণ বলে মনে করছেন অনেকে। এই সব ঘটনার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে, হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খান কোথায়? হত্যাকাণ্ডের এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং বিভিন্ন সূত্রে জানা যায় সে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছে। যদি সত্যিই সে সীমান্ত পার হয়ে থাকে, তবে তা কেবল পুলিশের ব্যর্থতা নয়, এটি গোটা নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দাউদ খানকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। এই ঘোষণাকে অনেকেই পরিস্থিতির গুরুত্বের তুলনায় হাস্যকর ও দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। একটি আলোচিত রাজনৈতিক হত্যার পলাতক আসামির জন্য এমন পুরস্কার কি রাষ্ট্রের আন্তরিকতার প্রতিফলন নাকি দায় এড়ানোর কৌশল, সে প্রশ্নই উঠেছে। এইসব ব্যর্থতার মাঝেই হাদিকে নজরুলের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়। সমালোচকদের মতে, যখন রাষ্ট্র ঘাতককে ধরতে ব্যর্থ, গণমাধ্যমকে রক্ষা করতে ব্যর্থ, সংখ্যালঘু নাগরিকের জীবন বাঁচাতে ব্যর্থ, তখন একটি প্রতীকী দাফন আয়োজন করে জনমতের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করা
করা হচ্ছে। প্রতীক দিয়ে কি বাস্তব ব্যর্থতা ঢেকে রাখা যায়, সে প্রশ্নই এখন মুখ্য। এখানে সামনে আসে আরেকটি তুলনামূলক প্রশ্ন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কথা। আবু সাইদি ছিলেন সেই মানুষ যিনি ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। তার শাহাদতের পরেই আন্দোলনের আগুন গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। বহু মানুষের মতে তার আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। অথচ সেই আবু সাইদকে দাফন করা হয়েছে তার গ্রামের বাড়িতে। রাষ্ট্রীয়ভাবে তাকে নজরুলের কবরের পাশে সমাহিত করার কথা কখনো আলোচনাতেই আসেনি। প্রশ্ন উঠছে, প্রতীকী সম্মান যদি দিতে হয় তবে আবু সাইদের নাম কেন বাদ পড়ে? সাহস, বিদ্রোহ, আত্মত্যাগ এই তিনটি গুণের প্রতিফলন যদি কাউকে বলা হয় তবে আবু সাইদ তার অন্যতম উদাহরণ। অনেকের মতে এখনই সময় এসেছে এই প্রশ্নটি নতুন করে তোলার। আবু সাইদের স্থান কি নজরুলের পাশে হওয়া উচিত? বিদ্রোহী কবির পাশে যদি কোনো শহীদ ঘুমান তবে তিনি হবেন সেই ব্যক্তি যার আত্মত্যাগ একটি জাতির গতিপথ বদলে দিয়েছে। এই প্রশ্ন এড়িয়ে গিয়ে হাদি দাফনকে কেন্দ্র করে আবেগী পরিবেশ তৈরি করা হলে সেটি শেষ পর্যন্ত কতটা টেকসই হবে সে প্রশ্ন থেকে যায়। সব মিলিয়ে হাদিকে নজরুলের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্তটি যতটা না ঐক্যের বার্তা দিচ্ছে তার চেয়ে বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। ঘাতকের গ্রেপ্তার কোথায়? সংখ্যালঘু নিরাপত্তা কোথায়? গণমাধ্যমের সুরক্ষা কোথায়? এই প্রশ্নগুলোর জবাব না দিয়ে প্রতীকী সিদ্ধান্ত নিলে তা জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করবে। রাষ্ট্র যদি সত্যিই সম্মান দেখাতে চায় তবে প্রথমে ব্যর্থতার জবাব দিতে হবে, নইলে এই সম্মান শেষ পর্যন্ত উল্টো চিন্তারই জন্ম দেবে। বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কিনা সময় উত্তর দেবে বললেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি জানি না বাপের মতো বেটিরও কপাল স্বতন্ত্র আছে কিনা। বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কিনা সময় উত্তর দেবে। রুমিন ফারহানা বলেন, আমার বাবা 1973 সালে জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র হলেও তখন জনগণ ভুল করেনি, কিন্তু আওয়ামী লীগ যে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান আমার বাবাকে জিততে দেননি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন, আমার রাজনীতির আদর্শ ও পথপ্রদর্শক খালেদা জিয়া। তিনি এদেশের মানুষের পালস বুঝতেন, কোনোদিন দেশ ছেড়ে যাননি। আমি সরাইল আশুগঞ্জের মানুষ, এখানকার মানুষ যা বলবে আমি তাই করব। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র কেনার প্রসঙ্গে রুমিন বলেন, মনোনয়নপত্র আমি কিনব না, এটি আমার এলাকার ভোটারের মনোনয়ন। তারা চাইলে কিনবে, আমি কিনব না। আমার সবচেয়ে বড় শক্তি আমার মানুষ ও গণমাধ্যম। আপনাদের মোবাইল ও ক্যামেরার চেয়ে শক্তিশালী অস্ত্র আর কিছু নেই। অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে জানাবেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নিরাপত্তা প্রসঙ্গে রুমিন বলেন, যদি এত ভাই থেকেও কেউ নিরাপত্তা দিতে না পারেন তবে সেটাকে আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।